2011 সালের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের জনসংখ্যা ছিল 121,93,422 জন। বর্তমানে তা প্রায় 140 কোটির ওপর বলে অনুমান করা হলেও সঠিক জনসংখ্যা কত তা কি আপনি জানেন? না, জানেন না। আমরা কেউ তা জানি না, কারণ 2021 সালে যে জনগণনা হবার কথা ছিল তা কোভিড-19 কারণে করা সম্ভব হয়নি। তাই আমাদের সব হিসাব নিকাশ করতে হয় 2011 সালের আদমশুমারি অনুসারে। সেন্সাস বা আদমশুমারি হলো 10 বছর অন্তর অন্তর জনসংখ্যা ভিত্তিক জরিপ, যা 2011 সাল পর্যন্ত 15 বার করা হয়েছে। 1872 সালে প্রথমবার ভারতবর্ষে আদমশুমারি করার চেষ্টা করা হয়, তবে একটি সমন্বিত পদ্ধতিতে এবং প্রতি 10 বছরে আদমশুমারি করার একটি সঠিক পদ্ধতি চালু হয় 1881 সাল থেকে। গত বুধবার মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক শেষে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি এবং রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী জনগণনার অংশ হবে জাতি গণনা, অর্থাৎ আদমশুমারির সময় মোট জনসংখ্যার মধ্যে কাস্ট সেন্সাস অর্থাৎ জাতি গণনাকে অন্তর্ভুক্ত করা হবে। তার মানে কোন জাতির সংখ্যা কত, কোন সম্প্রদায়ের মধ্যে কত উপজাতি রয়েছে তা গণনা করা হবে। অভিজ্ঞ মহল বলছে, এই গণনা থেকে প্রাপ্ত তথ্য সরকারকে সংরক্ষণ নীতি, শিক্ষা, কর্মসংস্থান এবং অন্যান্য সামাজিক কল্যাণ প্রকল্পে আরো নির্ভুলভাবে পরিকল্পনা করতে সহায়তা করবে। 1931 সালে দেশের শেষবার জাতি গণনা হয়েছে। তাই এখন প্রশ্ন, কেন্দ্র সরকারের জনসংখ্যা গণনার সাথে জাতি গণনার এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে বিভিন্ন মহল, কিভাবে দেখছে শাসক দল, কি মনে করছে বিরোধী দল? জাতি গণনার ফলে কিভাবে লাভবান হবে দেশের অগ্রগতি? এই মুহূর্তে কেন প্রয়োজন হলো জাতি গণনা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। জাতীয় জনগণনায় কেন প্রয়োজন জাতি গণনা, এ বিষয়ে একটি বিশেষ টক শো সিরিজের প্রথম পর্বে আজ আমার সাথে রয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। স্বাগত প্রবীরবাবু আপনাকে। নমস্কার। প্রবীরবাবু, প্রায় 100 বছর, 95 বছর হয়ে গেল, প্রায় 100 বছর পর দেশে আদমশুমারির সময় জাতি গণনা হতে যাচ্ছে বা করা হবে বলে জানা গেছে। এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের এই সিদ্ধান্ত, মানে এই সিদ্ধান্তে কংগ্রেস কতটা খুশি? কারণ আপনারা তো দাবি করছিলেন এই গণনার, জাতি গণনার দাবি আপনারা বরাবরই করছিলেন। নমস্কার। আমি এখানে বসে রাজ্যবাসীকে এবং আপনাদেরকেও আমাদের দলের প্রদেশের তরফ থেকে আমি এই আলোচনা সংগঠিত করার জন্য যে উদ্যোগ আপনারা নিয়েছেন তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি বাংলা শুভ নববর্ষে আপনাদের এই স্টুডিওতে আমার প্রথম আগমন। এই উপলক্ষে আপনাদের স্টুডিওর মাধ্যমে যারা দেখছেন বা আগামী দিনে দেখবেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই এবং আন্তরিকভাবে রাজ্যের সকল অংশের মানুষের শুভ কামনা করছি। আপনারা দেখেছেন যে জাতি গণনা বা জাত গণনা যাই বলি আমরা, এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আমাদের জাতীয় কংগ্রেস এবং আমাদের বিরোধী দলের নেতা, দেশের বিরোধী দলের নেতা যেমন সাথে সাথেই একে স্বাগত জানিয়েছে এই সিদ্ধান্তকে। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর সাথে সাথে আমরা যেটা বলেছি, আমাদের জাতীয় কংগ্রেসও বলেছে যে এটা বলতে কোনো দ্বিধা নেই যে যারা যে সরকার আজকে সিদ্ধান্তটা কেন নিয়েছে বা নিতে বাধ্য হয়েছে, কি বিষয় আশয়, পরে আমি আলোচনার
সংক্ষিপ্ত বলার চেষ্টা করব, কিন্তু প্রথমেই যেটা বলে নিতে চাই যে বিজেপির যে রাজনৈতিক অভিভাবক আরএসএস, তাদের এই দেশে তাদের সৃষ্টি সম্ভবত শতবর্ষ হয়ে গেছে, আমি যদি ভুল না করি। সৃষ্টির পর থেকে তাদের যেমন একটা সংবিধান, তারা এটাকে ফলো করে চলে, মনোবাদী সংবিধান, ঠিক তেমনি এরা যে রাষ্ট্রের কি চরিত্র হবে সে জায়গায় দাঁড়িয়ে তাদের যে মানে এ সম্পর্কে বিশ্বাস যে একমাত্র শ্রেণীবিহীন সমাজেই হিন্দুদের এক ছাতার তলায় নিয়ে এসে হিন্দু রাষ্ট্র গঠন করতে পারে, এটা হচ্ছে তাদের নেতৃত্বের বিশ্বাস। এই বিশ্বাস এখনো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। শ্রেণীবিহীন সমাজ, এই ধারণাটা এরা এখনো নানা কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের দেশে ছড়িয়ে দিতে চাইছে। বিশেষ করে দেশে মোদিজি ক্ষমতাসীন হওয়ার পর আরএসএস এই প্রচারটা একেবারে তীব্র থেকে তীব্রতর করে তুলেছে। এমত অবস্থায় সকলেই জানেন যে আমাদের, আপনি বলেছেন, শুরুতেই বলেছেন যে আমাদের দেশে সর্বশেষ জনগণনা হয়েছে 11 সালে। 11 সালের জনগণনার সময়ে জাত গণনার বিষয়েও একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও সেটা পূর্ণাঙ্গ রূপ তেমন ভাবে দিয়ে যেতে পারেনি মনমোহন সিংয়ের সরকার, ইউপিএ সরকার, বা পরবর্তী সময়ে এটা নিয়ে এটা মানে বন্ধ ঘরে রেখে দিয়েছে। পরবর্তী সময়ে দিন পর্যন্ত এটা বন্ধ করে আছে, এটা নিয়ে কোনো নাড়াচাড়া বা কিছু হয়নি। এবং আমি আপনাদের এখানে আপনি যখন বলছেন বাবু, আমি তাহলে তথ্যটা একটু আমরা একটু বিস্তারিত ভাবে দর্শক বন্ধুদের যারা জানেন না ব্যাপারটা, যারা অনেকেই ভাবছেন হয়তো, কারণ আমি শুরুতেই বলছিলাম 1931 সালে জাত গণনা হয়েছিল এবং এখন আবার জাত গণনার কথা বলা হচ্ছে। 2010 সালে যেটা মনমোহন সিং এর নেতৃত্বে কংগ্রেস সরকার, তখন ইউপিএ সরকার যেটা করতে চেয়েছিল, SECC, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, এই কথা বলা হয়েছিল যে আর্থসামাজিক আদমশুমারি এবং জাতি আদমশুমারি। সেখানে আর্থসামাজিক সেই যে রিপোর্টটা জমাও পড়েছিল, কিন্তু সেখানে মানে খুব মানে কিভাবে বিস্ময় ছিল একটা, যে জাতিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সেটা পূর্ণাঙ্গ রূপ পায়নি, আমি এটা বলে গেছি। এবং এই ক্ষেত্রে আমি যেটা উল্লেখ করতে চাই যে লুকু ছাপার কোনো বিষয় নেই, লুকু ছাপার বিষয় নেই। আপনারা দেখেছেন যে 11 সালের পরবর্তী সময় থেকে বিশেষত রাহুল গান্ধী ধারাবাহিকভাবে জাত গণনার প্রয়োজনীয়তা এবং জাত গণনার বিষয়টাকে অগ্রাধিকার, কংগ্রেসের রাজনৈতিক লড়াইগুলির মধ্যে, বক্তব্যের মধ্যে এই জাত গণনার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে এসেছে। এবং বিশেষত যে রাহুল গান্ধী গত প্রায় 6-7 বছর যাবৎ, প্রায় বলা যায় টানা জাত গণনার প্রশ্নে দেশব্যাপী টানা প্রচার চালানোর মধ্য দিয়ে দেশে একটা সব অংশের মানুষের মধ্যে এই সম্পর্কে একটা ধারণা দিতে সক্ষম হয়েছে। এবং বলতে এটাও বলা যায় যে দেশের মানে ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে এই প্রশ্নে একটা মঞ্চে নিয়ে আসতে পেরেছে। এবং এটা যে গত লোকসভা নির্বাচনে লক্ষ্য করবেন যে মঞ্চটা তৈরি হয়েছিল, বিজেপির বিরুদ্ধে যে একটা মঞ্চ তৈরি হয়েছিল, সে মঞ্চের যে মূল প্রচার, যে কেন্দ্রীভূত যে প্রচারগুলি ছিল, যে বিষয়গুলি ছিল প্রচারের, এই কেন্দ্রীভূত প্রচারের বিষয়গুলির মধ্যে জাত গণনা ছিল একটা অন্যতম বিষয়। আমরা সেই সময় কিন্তু লক্ষ্য করেছি রাহুল গান্ধীর এই বক্তব্যকে, জাত গণনার দাবিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ বা বিজেপির অন্যান্য যারা একেবারে কেন্দ্রীয় স্তরের নেতা, সকলেই এটাকে নিয়ে রাহুল গান্ধীকে শহরে নকশাল বলেও চিহ্নিত করে রাহুল গান্ধীকে নানাভাবে সমালোচনা করা হয়েছিল। এবং
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেই সমস্ত জাত গণনার প্রশ্নে যে সমস্ত ভাষা ইত্যাদি প্রয়োগ করেছিল, আমি এই মিডিয়ার সামনে বসে এগুলি আমি আজকের দিনে সেগুলি আমি মানুষের মধ্যে নতুন করে নিয়ে যেতে পারি না, নিয়ে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, উচ্চারণ করতেও রুচিতে বাধে। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমার বিশ্বাস দেশবাসী এই বিষয়গুলি ভুলে যাননি। এমনকি আমি আরেকটা ছোট্ট ঘটনার ক্ষেত্রে বলি, আজকে দেখবেন জাত গণনার যে রাজনৈতিক বিষয়ক কমিটি মন্ত্রিসভার যে সিদ্ধান্তের পর বলা যায় 100 ডিগ্রি পাল্টে গেছে। এই সমস্ত যারা জাত গণনা নিয়ে উপহাস এবং তীব্র বিরোধিতা বা কুৎসা প্রচার ইত্যাদি করেছিল, তারা 100 মানে পাল্টে গেছে। আমি জাত গণনার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের কথা বলছি, রাজনৈতিক নেতৃত্ব, আমি জাত গণনার প্রশ্নে মোদিজির ক্যাবিনেটের অন্যতম সদস্য নীতিন গডকরি একটা প্রকাশ্য সভায়, এটা মানে দারুণভাবে সারা দেশে প্রচারিত হয়েছিল, উনি মন্তব্য করেছিলেন, जो करेगा जात की बात उसके कस के मारो तो लात। এবং এও বলেছিলেন যে কথা আমি জ্ঞানতই বলছি, এটা আমার বিশ্বাস, এবং এতে যদি আমি নির্বাচনে হেরেও যাই তাতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমার ধর্মে আমি ঠিক আছি। এই মোদিজি আজকে ধরেন এই যে মোদিজির নেতৃত্বাধীন সরকার আজকে জাত গণনার যে সিদ্ধান্তটা নিয়েছে, আমরা একে সাধুবাদ জানানোর সাথে সাথে আমরা বলেছি যে এটা সময়সীমা নির্ধারিত করা হোক। আচ্ছা, আর আমাদের একটা সংশয় রয়ে গেছে, কারণ মোদিজির সময়ে দেশে ইতিবাচক প্রকল্পগুলি ঘোষণা করাটা যতটা মানে ঘোষণা করাটা কিছু চমক সৃষ্টি করলে পরেও, আমি অন্য আলোচনা না গিয়ে শুধু এটাই উল্লেখ করব যে বিভিন্ন বিষয়ে চমক সৃষ্টি করলে পরেও বাস্তবায়নের ক্ষেত্রে তার ঠিক বিপরীত দেখা যায়, এটা মিল খায় না। এই জাত জনগণনার প্রশ্নে এবারকার বাজেটে বরাদ্দ অর্থটা হচ্ছে 474 কোটি টাকা বরাদ্দ করেছে, অথচ উল্লেখযোগ্যভাবে তার আগের বছর যদিও জনগণনা হয়নি, কিন্তু বাজেট বরাদ্দ ছিল 1309 কোটি টাকা। আচ্ছা, হ্যাঁ, তার থেকে কিছু বেশি। আপনারা বলছেন যে শুধু চমক, এটা তো বলাই হলো, শুধু করা হবে মানে আমি বলতে চাইছি না। আমরা সাধুবাদ জানাচ্ছি, দিনক্ষণ তো এখনো কিছু দিনক্ষণ ঘোষণা করা হয়নি, এবছরই যে করা হবে তেমনও কিছুই বলা হয়নি, এটা বলা হয়নি। সেই ক্ষেত্রে মানে আমরা আমাদের দাবিতে এখনো অটল আছি, কারণ আমাদের দাবিতে অটল আছি। আমরা কি বলেছি? আমরা বলেছি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সঠিক পদ্ধতি প্রণয়ন করে সেখানে জাত গণনা যাতে জনগণনার সাথে সাথে জাত গণনা যাতে এটা সম্পূর্ণ করা যায়। আমি এখানে আপনি অবশ্যই আপনাদের যেটা আপনাদের দাবি এবং আপনারা যেটা বলছেন যে কংগ্রেস এতদিন দাবি করে আসছিল, শুধু কংগ্রেস নয়, বিরোধী অনেক দলই কিন্তু এই জাত গণনা বা জাতি গণনার জন্য দাবি করছিল। দু একটি দল বাদ দিলে, বিরোধী দল দু একটি দল বাদ দিলে যারা নীরব ছিল, যেখানে তৃণমূল কংগ্রেস বা আম আদমি পার্টির মতো দলরা নীরব ছিল এই বিষয়টাতে। এখন কথা হচ্ছে যে এই যে আমরা যেটা জানার চেষ্টা করছি যে জাতি গণনা কংগ্রেসের দাবি, বিরোধীদের দাবি, হঠাৎ করে বিজেপি যার বিরোধিতা করেছে এতদিন, বিজেপি এই মুহূর্তে রাজি হয়ে গেছে জাতি গণনা। শুধু বিরোধিতা করেন, আমি আরো ছোট্ট দু একটা উদাহরণ দিই। বিজেপির যে মানে বিজেপি আজকে যার মানে তাদের যে পূর্বসূরি, আমি যেমন বললাম অভিভাবক RSS, পূর্বসূরি আমাদের দেশের জনসংঘ বেশি দিন আগের কথা নয়, 1978 ইংরেজিতে। আমি আপনাকে বলবো, আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে, দেশবাসীর কাছেও স্মরণ করে নিতে বলবো, 1978 ইংরেজিতে কর্পূরী ঠাকুরের নেতৃত্বে একটা কোয়ালিশন সরকার হয়েছিল বিহারে, যার সমর্থক ছিল, এই সরকারকে সমর্থন করিয়েছিল জনসংঘ। সে কর্পূরী ঠাকুর উনি যখন সেখানে ওবিসি সংরক্ষণ একটা পার্সেন্টেজ, আমার ঠিক
মানে একজাক্টলি মনে নেই কত সংখ্যাটা পার্সেন্টেজ ঘোষণা করেছিল, যে সংরক্ষণের কথা ঘোষণা করেছিল, সাথে সাথে জনসংঘ এই সরকার থেকে সমর্থন তুলে নেয়। এবং শুধু তাই না, এই যে জাত গণনাটা যখন যে বিষয়গুলিতে কেন্দ্র করে প্রাধান্য পেয়েছে, যে আমাদের দেশে সংরক্ষণ তো একটা সময় ছিল শুধু এসটি এসসিদের ক্ষেত্রে সংরক্ষণ ছিল, তারপর এই বিষয়টা আরেকটু প্রাধান্য পায়, বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্তভাবে প্রাধান্য পেলে পরেও কেন্দ্রীয়ভাবে প্রাধান্য পায় ভিপি সিং যখন প্রধানমন্ত্রী হন মন্ডল কমিশনের গঠনের মধ্য দিয়ে। মন্ডল কমিশনের সুপারিশ যখন কার্যকরী করার পদক্ষেপ নিল, দেশবাসী ভুলে যায়নি সে সময় আদবানি মানে বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নিয়েছিল, এবং দেশব্যাপী আদবানিজির যে রথযাত্রা, যার অন্যতম সারথি ছিলেন আজকের আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সাহেব, সেই রথযাত্রা দেশে কি দুর্যোগ নামিয়ে এনেছিল, এটা দেশবাসী ভুলে যায়নি। ফলে এই সমস্ত কারণে যে এখনো দেশবাসীর মধ্যে যেমন সন্দেহ, আমাদের মধ্যেও সন্দেহ যে এটা পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য লুকায়িত কি আছে, না হয় আমরা দেখেছি তো, যেমন গত লোকসভা নির্বাচনের আগে যদি ভুল না করি, লোকসভা নির্বাচনের আগে ভারতবর্ষে দীর্ঘদিন ধরে নানা লড়াই আন্দোলন সংগঠিত হয়েছে, নানা দল নানা লড়াই করেছে, যে বিধানসভায় লোকসভায় সেখানে মহিলাদের সংরক্ষণ চালু করার জন্য, যদিও তার আগে রাজীবজি পঞ্চায়েতে, নগর পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে মহিলাদের সংরক্ষণ চালু করেছিল, কিন্তু বিধানসভা লোকসভায় চালু করা হয়নি। এই চালু করার বিষয়টা ছিল লোকসভা নির্বাচনের আগে, সেখানে এই বিলটা উপস্থিত করে পাস তো হবেই, কারণ সমস্ত দলের প্রায় অধিকাংশ দলের দাবি, সেটা পাস করিয়ে নিয়েছে। কিন্তু সেই সময় আমরা বলেছিলাম এই পাস করানোর সাথে সাথে এই কোন পদ্ধতিতে, কিভাবে, কবে নাগাদ, এই সুনির্দিষ্ট পদক্ষেপগুলি কোথায়? আজকে এতদিন হয়ে গেল, আপনাদের দাবি সেটা মানে সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই সেটা আপনি মহিলা সংরক্ষণ বিল, যেমন সেটা বিল পাস হয়েছে, আইন হয়েছে, কিন্তু কার্যকর হয়নি, ঠিক একইভাবে এই যে সেন্সাসের কথা বলা হচ্ছে সেটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে করা হবে বলে আপনারা সময় চাইছেন। এটার পাশাপাশি আমরা এটাও চাইছি, একবারই আমি উল্লেখ করলে তারপর আপনার বলতে সুবিধা হবে, আমরা চাইছি জাত গণনার মধ্য দিয়ে যেটা নির্ণয় হবে কোন জাতি কত সংখ্যায় কিভাবে আছে, তাদের আর্থ সামাজিক অবস্থা যেটা নির্ণয় হবে, সেই ক্ষেত্রে সেই অনুযায়ী, সেই সংখ্যা অনুযায়ী আর্থিক দিক থেকেও যারা দুর্বল তাদের সহ সেই অনুযায়ী সংরক্ষণ চালু করা, এবং এই ক্ষেত্রে আমাদের যে সংরক্ষণের যে সিলিংটা আছে, সেই সিলিংটা 50% সিলিং, সেই সিলিংটা প্রয়োজনে এই সিলিংটা তুলে নেওয়া, আরো বেশি, আরো প্রয়োজন হলে আরো বেশি যেন করা যায়। এবং এই ক্ষেত্রে যেমন জাতি, আমাদের দেশের এখনো যে পিছিয়ে পড়া অংশের যে জাতি গোষ্ঠী আছে তাদের যেমন সংরক্ষণ হবে, তার পাশাপাশি অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে তাদের সংরক্ষণ। এবং এটা যে সরকারি ক্ষেত্রগুলিতে, সামাজিক ক্ষেত্রগুলিতে সেই সংরক্ষণ অনুযায়ী ব্যবস্থা, শিক্ষা, চাকরি, এগুলির ক্ষেত্রে শুধু না, বেসরকারি শিক্ষা সহ বেসরকারি কর্মসংস্থানের সমস্ত ক্ষেত্রে যাতে এটা চালু হয়, এটা আমাদের সুনির্দিষ্ট দাবি। আর এই দাবিতে আমাদের লড়াই জারি থাকবে যতক্ষণ এটা কার্যকরী না হচ্ছে, আমরা লড়াইটা আমাদের জারি থাকবে। অবশ্যই এখানে একটু জানতে ইচ্ছে করে আমাদের একটা জিনিস, যেটা হচ্ছে যে জাতি গণনার ফলে দেশবাসী কিভাবে লাভবান হবে, আপনি কিছুটা ছুঁয়ে গেছেন, আর একটু বিস্তারিত আপনি নিশ্চয়ই বলবেন, কিন্তু তার আগে একটা জিনিস সঙ্গে জানতে চাইছি যে 1931 সালে শেষবার জাতি গণনা হয়েছিল। এখন দেশ স্বাধীন হয়েছে 77 বছর, কিন্তু জাতি গণনা হয়েছিল 95 বছর আগে। আমরা এই স্বাধীনতার 77 বছরের মধ্যে কংগ্রেস প্রায় 54-55 বছর শাসন করেছে এই দেশকে। এখন জাতি গণনা কখনো কংগ্রেস আমলে হয়নি, গণনা হয়েছে, আদমশুমারি হয়েছে, জাতি গণনা হয়।
সেটা কংগ্রেস কখনো জাতি গণনা করেনি কেন? আপনারা যে যা জিনিসের জন্য এখন এভাবে দাবি করছেন 2025 সালে এসে, যেখানে আমরা এর আগে তো দেখতাম জাতপাত নিয়ে আমাদের দেশের কবি সাহিত্যিকরা, আমরা সাধারণ মানুষ যেটা মাথায় আসে যে জাতপাত যেন না থাকে, সবাই মানুষ এক, এই ব্যাপারটা যেন থাকে, তার জন্য দেশের কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা অনেক লড়াই সংগ্রাম করেছেন, তাদের দীর্ঘদিন ধরে করছেন। কিন্তু সেই জাতপাতকে এখন আবার তাকে কেন এভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাকে নিয়ে এত চর্চা কেন হচ্ছে? এক, কংগ্রেস আমলে যে জিনিসটা আপনারা করলেন না 54 বছর ক্ষমতায় থাকা অবস্থায়, আপনারা কেন এই দাবিটা এখন করছিলেন? দেখুন, দেশ কিভাবে লাভবান? না, আমরা তো পরিষ্কার বলছি, দেশের প্রান্তিক অংশের মানুষ যারা আছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে সবচাইতে বেশি যারা পিছিয়ে পড়া, এই অংশটার মধ্যে এখনো আমাদের দেশের আদিবাসী, দলিত, ওবিসি এবং অন্যান্য যারা বিশেষত মাইনরিটি, অন্যান্য মাইনরিটি যারা আছে, তারাই হচ্ছে সংখ্যাধিক্য। এবং সেই ক্ষেত্রে যে শুধু আমার কথা নয়, কংগ্রেস স্বাধীনতার পর কেউ কেউ ধারণা দেওয়ার চেষ্টা করছে, বা বিশেষ করে মোদিজি, ভারতীয় জনতা পার্টি স্বাধীনতার পর দেশের এই যে অগ্রগতিটা, এই অগ্রগতিটাকেই কংগ্রেস কিছু করেনি বলে, যেটা তারা দাবি করছে কিছুই করেনি, কিছুই হয়নি, এই যে দাবিটা করছে বা এই প্রচারটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই অগ্রগতিটার পেছনে তো কংগ্রেসই আছে, যা কিছু হয়েছে। এবং এটাতে কংগ্রেস কি সন্তুষ্ট? আজকের কংগ্রেস কি সন্তুষ্ট না। এটা তো পরিষ্কার যে আমাদের এখনকার যে কংগ্রেস দল এখন মানে যেভাবে দেশের আর্থ সামাজিক অবস্থাগুলির বিশ্লেষণ করছে, সেখানে পুরনো যে ত্রুটি দুর্বলতাগুলি ছিল, এগুলি থেকে অভিজ্ঞতার নিরিখে কংগ্রেস কিন্তু সমৃদ্ধ হয়েছে। পুরনো কিছু কিছু অভিজ্ঞতার ঘটনার কারণে দেশবাসী যেমন বিভিন্ন সময়ে, আমি ছোট্ট একটা উদাহরণ, মানে এই জাতি গণনাটা না করা এবং সংরক্ষণের ব্যবস্থাটা না করা, বা এই যে সিলিং 50% ছিল তাকে উঠিয়ে না দেওয়াটা, তাহলে কংগ্রেসের ভুল ছিল? তাহলে কংগ্রেস আমলে ভুল ছিল? তাহলে অবশ্য এক্ষেত্রে ভুল আমি ঠিক এভাবে বলতে চাই না। একটা জিনিস তো আমি একটা উদাহরণ দিই এই ক্ষেত্রে, যেমন ধরেন যে ওই সময়ের অবস্থায় 60-এর দশকের শেষ দিকে, মানে স্বাধীনতার পরপরই 60-এর দশকের শেষ দিকে দেশে রাজতন্ত্রের অবসান, রাজন্য ভাতার বিলোপ, জমিদারি প্রথার অবসান, এগুলির সাথে সাথে দেশে রাষ্ট্রীয় ক্ষমতা সমস্ত পরিকাঠামো থেকে শুরু করে রাষ্ট্রীয় উদ্যোগের উপর জোর দেওয়া হয়েছিল। জানেন, ব্যাংক জাতীয়করণ, বীমা জাতীয়করণ থেকে শুরু করে বিভিন্ন যে খনিজ সম্পদ যেগুলিতে আছে সেগুলিকে জাতীয়করণ করা, এই যে উদ্যোগটা ওই সময়ে যতটা সেই সময়ে প্রাসঙ্গিক ছিল, এবং এটা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, এটা বিশ্ব আর্থিক ব্যবস্থার পরিবর্তনগুলির সাথে সঙ্গতি রেখে এটা একটা সময় এসে এ পথে আর খুব একটা বেশি এগিয়ে যাওয়ার সুযোগ ছিল না। সে সময় কংগ্রেস যে অর্থনৈতিক নীতি বা ধারণা নিয়ে চলতো, এটার পরিবর্তনটা জরুরি হয়ে পড়েছিল বিশ্ব অর্থনৈতিক অবস্থার কারণে, এবং আমাদের দেশে অর্থনৈতিক যে অবস্থাটা এসে দাঁড়িয়েছিল। আমি আপনাকে বলবো, স্মরণ করে দেখুন, সম্ভবত সালটা 1991 সাল, যখন আমাদের দেশের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং। সেই সময় আমাদের সরকারি কোষাগারের অবস্থা একেবারে মানে বলা যায় যে শূন্যের দিকে চলে যাচ্ছিল। এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আমাদের
যে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাটারই একটা সংস্কারটা জরুরি হয়ে পড়েছিল এবং সেই সংস্কারটাকে কেউ বলে উদার অর্থনীতি হেন তেন, আমি বলছি সেটাতে আমি বলি মিশ্র অর্থনীতি। এটা সুফল আজও দেশবাসী সর্বাগ্রে না পারলেও কিছু কিছু পাচ্ছে। আমি বলছি 1960-1951 আমরা সেই জায়গায় যাচ্ছি না, 2004 থেকে 2014 অবধি তো কংগ্রেস শাসিত সরকারই ছিল। কংগ্রেস শাসিত সরকারই ছিল, সেই সরকার তখন তো জাতি গণনার ব্যাপার কখন উঠে আসে। ঠিক আছে, আমি তো বলছি সেই সময়কার সরকারের অনেক ইতিবাচক পদক্ষেপ আছে, কিন্তু রাহুলজি তো এই সময়ে এসে দাঁড়িয়ে বলেছে যে ওবিসি সম্পর্কে, দেখেছেন যে কিছুদিন আগেও রাহুলজি প্রকাশ্যে কোনো লুকোছাপার কোনো বিষয় নেই, ওবিসি সম্পর্কে তাদের সমস্যাদি সমাধানের প্রশ্নে বা তাদের আর্থিক সামাজিক অগ্রগতির ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া উচিত ছিল, কংগ্রেস সেই ভূমিকাটা নিতে পারেনি। তার জন্য এখন কংগ্রেস দাবি করছে না, তার জন্য দাবি ব্যাপারটা কিন্তু এমন না, তার জন্য শুধু দাবি করছে না, আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এখনো প্রাসঙ্গিক আমাদের প্রান্তিক অংশের, পিছিয়ে পড়ার অংশের মানুষগুলিকে তাদের আর্থিক সামাজিক ব্যবস্থার উন্নতি করে এক জায়গা এক পার করে তোলা। একদম একদম আমি সহমত আপনার সঙ্গে এই ব্যাপার। যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে আনাটা মানে দেশের সরকারের বা দেশের যারা যারা কাণ্ডারি যারা, তাদের এটা দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে জাত গণনা কেন, মানে জাতিকে ভাগ করা কেন, জাতের নামে ভাগ করা কেন? আর্থসামাজিক গণনা করেই তো তাদেরকে এগিয়ে আনা যায়, যেটা একবার মনমোহন সিংজি চেষ্টা করেছিলেন। সোশিও ইকোনমি যদি কাস্ট সেন্সাস যদি হয়, বা সোশিও ইকোনমি যদি সেন্সাস হয়, যে যারা পিছিয়ে আছে, যাদের আর্থিকভাবে যারা দুর্বল, যারা কোনোদিন সরকারি সুযোগ সুবিধা পায়নি বিভিন্ন জাতের নামে। কারণ আমরা এই যে জাতের নামে আমরা তো দেখছি যারা সুবিধাভোগী তাদের মধ্যে অনেকেই আছে বিত্তশালী, কিন্তু তারা জাতের নামে তারা সুবিধা ভোগ করছে। আবার যেটা হবে সেখানেও হবে একই জিনিস হবে, আপনারা সেটা মানেন হয়তো বা, যে এই যে জাতি গণনা যেটা হবে সেখানেও একই রকম হয়তো সুবিধাভোগীরা যারা বিত্তশালী সুবিধা ভোগ করবে। না, এটা নির্ভর করবে আর্থসামাজিক কন্ডিশনটাকে যদি আমরা একটা যদি ইয়ারস্টিক করি, তাহলে সেখানে যদি গণনা করে সেখানে যদি সংরক্ষণ করা যায়, তাহলে কি সেটা দেখুন, এটা হয়তো ধীরে ধীরে এই জায়গাতে হয়তো আমাদের আসতে হবে, সময়ের প্রয়োজন, আসতে হবে। সবটাই তো হচ্ছে যে একটা তো বিশ্বাস করবেন আপনারা যে ধরুন কংগ্রেস আজ থেকে 4-5 দশক আগে কংগ্রেস অর্থনীতির ক্ষেত্রে যেই ভূমিকাটা নিত, বা এখন যে কংগ্রেস দেশের আর্থিক অবস্থার বিশ্লেষণে যে বিষয়গুলিকে প্রাধান্য দিচ্ছে, সেই বিষয়গুলির মধ্যে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের মানে অর্থ ক্ষমতা সবটা অল্প কিছু মানুষের মধ্যে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। আর অধিকাংশ মানুষ মানে কি, বেশিরভাগ মানুষ, একটা সোজা সাপটা কথা হচ্ছে দেশের 90% মানুষ, এটা শুধু কংগ্রেসের কথা নয়, দেশের যে অর্থমন্ত্রী গত বাজেট অধিবেশনে ওনার বক্তব্যে উনি বলেছেন যে এখন আমাদের দেশে শতকরা 90 জন মানুষ তার যে খাদ্য সামগ্রীর জোগাড়ের পরে অন্য প্রয়োজন মেটানোর মতো অর্থ খরচ করার সুযোগ তৈরি হয়নি। এই জায়গাটা থেকে পরিবর্তন নিয়ে আসতে চাইছে কংগ্রেস। এই নীতিটারই এখন আজকে বিরোধিতা করেছে। এখন যেভাবে বিরোধিতা করছে, আজ থেকে আমার তো বলতে কোনো আপত্তি নেই, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে আজ থেকে 40-50 বছর আগে কংগ্রেস কি এই বিষয়টার প্রতি এভাবে আজকে যেভাবে দৃষ্টি দিচ্ছে সে দৃষ্টি দিতে পেরেছিল? নানা কারণে। তার জন্যই বলছি, তাহলে সেটা কি কংগ্রেস দৃষ্টি দিতে পারেনি, যে সেটা কি কংগ্রেসের হয়তো ভুল ছিল তখন, এখন সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করছে কংগ্রেস? আমি তো বললাম তো সব ক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে, আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে নীতির পরিবর্তন হচ্ছে। এখন এখানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা রাজনৈতিক দল বিভিন্ন রকমের মানে চিন্তাধারা করে, তাদের একরকম দাবি থাকে। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ধর্মনিরপেক্ষ সব যারা দল তারা সব একমত হয়ে এই জাত গণনার
পক্ষে তারা এসছে কিছুদিন আগেও, লোকসভা নির্বাচনের আগে। এখন একদিকে আপনারা বলছেন ধর্মনিরপেক্ষ, আরেকদিকে বলছেন জাতের নামে বন্টন। এখন আমরা কি ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ, জাত নিরপেক্ষ এভাবে কি কোনোদিনই দেখতে পাবো না আমরা? এই জায়গাতে তো আমাদের তো ধর্ম মূল বিষয়টা হচ্ছে যে মোদিজির সাথে বা বিজেপি আরএসএস এর সাথে আমাদের এই জায়গাটাতে হচ্ছে দৃষ্টিভঙ্গির ফারাকটা হচ্ছে এই জায়গাতে। আমরা এটাকে কোনো মানে রাজনৈতিক কোট চাল বা চালাকি হিসাবে আমরা এটাকে দেখতে চাইছি না। আমরা খুবই আন্তরিকভাবে বাস্তবিকভাবে আমাদের নেতা, বর্তমান কংগ্রেসের যে আমাদের যে সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে সর্বভারতীয় সভাপতি, আমাদের বিরোধী দলের নেতা প্রাক্তন সভাপতি, বা আমাদের যে সংসদীয় দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধীজি, ওনারা সকলেই তো বলছে আজকে যে আমার মতো হয়তো খোলাসা করে আমি যেভাবে একটু সহজ সরল ভাবে বলে দিচ্ছি সেভাবে না বললেও ওনারা এই বিষয়টা ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে এই বিষয়টা বেরিয়ে আসছে যে আজকে আর আজ থেকে যে আগে যে দলটা যেভাবে পরিচালিত হয়েছিল এর মধ্যে অনেক একটু পার্থক্য না, অনেক পার্থক্য চলে এসেছে। একেবারে আপনার মূল বিষয়টার সাথে যে আমাদের সংবিধান, দেশের যে সংবিধানের নির্দেশিকার সাথে একমত আছে। আমাদের যে মূল দেশটা যে আজকে ঐক্যবদ্ধ যতটা, এটা আমরা তো যে ঐতিহাসিকভাবে এটা পেয়েছি, এটা নতুন কিছু না। আমাদের পরম্পরায় যে ধর্মনিরপেক্ষতা হচ্ছে আমাদের পরম্পরায়, এই ধর্মনিরপেক্ষতাকে শক্তিশালী করতে গেলে পরে এটা হচ্ছে যে কোনো পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রের কর্তব্যই হচ্ছে যে সংখ্যালঘু পিছিয়ে পড়া অংশের মানুষের অধিকারকে স্বীকার করে নেওয়া, মর্যাদা দেওয়া এবং তাদেরকে মানে তাদের যে আর্থিক সামাজিক অবস্থা যে জায়গায় আছে সেই জায়গার থেকে তাদেরকে যাতে উন্নত করে নিয়ে আসা যায়, এক পার করা যায়। এটা তার জন্যই এতে হয়তো যে পরিচালনাগত ত্রুটির কারণে আপনি যেটা বলছেন তো স্বীকার করার কোন সুযোগ নেই যে সংরক্ষণের সুবাদে একটা মানে এই যে সুবিধাভোগী একটা সুবিধাভোগী কি সুবিধা পান না, একটা সুবিধাভোগী অংশ ওই অংশটার ওই জায়গায় একটা সুবিধাভোগী অংশ তৈরি হয়েছে এবং তারাই নানাভাবে সেই সুযোগটাকে নিচ্ছে। এটাকে আটকাতে গেলে পরে, এটাকে এর থেকে পরিবর্তন করতে গেলে পরে সংরক্ষণটা তুলে দিলে এর থেকে পরিবর্তনটা কিন্তু আসবে না। এটা আমরা যদি তুলে দেই, আজকে ধরুন আমি বলি যে একটা ধরুন সরকারি পরীক্ষা, এখন একটা সরকারি চাকরির ক্ষেত্রে একটা পরীক্ষা হবে, পরীক্ষাতে আপনার যে সংরক্ষণটা যদি তুলে দিই, সকলকে যদি একপার করে দিই, তাইলে তো আদিবাসীদের মধ্যে যে ধরেন ভালো একটা সংগঠনে বা সংস্থায় কোচিং নিতে পারলো, অর্থ খরচ করে যে কোচিং নিতে পারলো, আর আদিবাসীদের মধ্যে যে পারলো না, সেখানে প্রয়োজনটা কোন জায়গায়? জাতের প্রয়োজন না অর্থের প্রয়োজন? সেখানে এখন যদি তার যদি অর্থ থাকতো, তার যদি আদিবাসী যদি আর্থসামাজিক, এখন আমি যদি তুলে আমি আপনার সাথে আমি একটা জায়গাতে একমত যে এই সুবিধাভোগীদের কাছে যাতে আর্থসামাজিক যাদের অবস্থা যাদের ভালো না তাদের জন্যই সংরক্ষণটা করলে হয়তো ভালো। এটা হচ্ছে পরিচালনায় যারা থাকবে তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, কেমন তোর হওয়া উচিত, সেই ক্ষেত্রে যদি নজরদারিটা ঠিক মতো করা যায় তাইলে প্রান্তিক অংশের মানুষকে তুলে নেওয়া যায়। আর আমি যদি বন্ধ করে দিই, তুলে দিই, এর ফলে কি লাভ হবে? লাভ তো হবে না। সময় ফুরিয়ে আসতে পারবে বাবু, আমরা যেতে যেতে যেটা জানার আছে যে অনেকেই বলছে যে বিহার নির্বাচনের আগে কংগ্রেসের মূল যে নির্বাচনী কৌশলটা সেটাই নষ্ট করে দিল, মানে এই ঘোষণা, এটা একটা বিজেপির একটা মাস্টার স্ট্রোক, সেই জায়গায় কি মনে করেন? আমি তো বলেছি যে লুকায়িত কি উদ্দেশ্য আছে
এটা ক্রমশ প্রকাশ্য হবে। মানে আপনারা সন্দিহান যে এই যে ঘোষণাটা করা হয়েছে না, এটা তো যে অনেকেই বলে না, এটা তো অমূলক নয় যে যারা এখনো মনে প্রাণে, আমি তো আরএসএস কে এ থেকে সরে এসেছে। আমি রাহুলজি যেমন পরিষ্কার যে সময় রাহুলজি রাজনীতিতে আসেনি সেই সময়কার কংগ্রেস দলের দায় স্বীকার করে নিয়ে জনসমক্ষে ক্ষমা চাইছে এবং এই ভুলটা স্বীকার করে নিয়ে সংশোধন করার পথও বাতলিয়ে দিচ্ছে। আমি বলি, যদি মানুষকে বুঝে নেবে না, মোদিজি যদি জাত গণনাটাকে আন্তরিকভাবে সমর্থন করেন, তাহলে এতদিনকার আরএসএস এর জন্মের সময় থেকে তার মোদিজির যে দলের পূর্বসূরিদের থেকে শুরু করে বর্তমান প্রজন্মের ইনক্লুডিং মোদিজি সহ জাত গণনার বিরোধিতা করতে গিয়ে যে সমস্ত অসংসদীয় কথা সহ নানা অপপ্রচার করেছে, এগুলির জন্য কোথাও কোনো ক্ষেত্রে ভুল স্বীকার করেছে? তো মানুষ কি বারে বারে কি বোকা বানানো যায়? বারে বারে বোকা বানানো যায় না। পুলওয়ামা দিয়ে যে অবস্থাটা তৈরি হয়েছিল দেশের মধ্যে, আজকে একটু ভেবে দেখুন তো যে পেহেলগামের পরে আজকে অবস্থাটা কি, মানে পেহেলগামের উদ্দেশ্য তো পেছনে যাই থাকুক, উদ্দেশ্য তো একই, যে ভারতকে দুর্বল করা, ভারতকে দুর্বল করা, টুকরো টুকরো করা। এর পেছনে কারা জড়িত আমি সেই প্রশ্নে যেতে চাইছি না, আজকে এটা আলোচনার বিষয়, এটা বিষয় নয়। কিন্তু আমি বলবো বিহার নির্বাচন তো একটা লক্ষ্য তো আছেই। পুলওয়ামার আপনার ওই পেহেলগামের পরেও বিদেশ থেকে চলে এসেছে, যে কি বলেছে, চলে এসেছে যে দেশের এই ঘটনার জন্য সফর কাটছাট করে। পরদিন আসার পর দিন সর্বদলীয় সভা, যে সভায় দেশের এই গুরুত্বপূর্ণ প্রশ্নে কোনো সিদ্ধান্তই নেওয়া যাবে না প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে। প্রধানমন্ত্রীর কাছে সেই সভাটা গুরুত্ব পেল না। গুরুত্ব পেলে কোনটা? গুরুত্ব পেল হচ্ছে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার সভাটা। ওকে, তাহলে বিহারের যে তাহলে কংগ্রেসের যেটা বা বিরোধীদের যে মূল এজেন্ডা ছিল এই জাতি গণনার দাবিটা, তাহলে সেটা তাহলে এই মুহূর্তে ভেস্তে গেছে, কারণ সেটা অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। দেখুন যে বিহারে তো এটা তো একটা ঘটনা, বিহারে তো বিহার যে সরকারটা ছিল বা এখনো আছে, এই সরকারটা তো যে সরকারে একটা সময় বিজেপিকে বাদ দিয়ে আমাদের নীতিশ কুমার সাহেব সরকার তৈরি করেছিলেন, তারা এক ধরনের জাত গণনা করেছিল, বিহারে করেছিল। কংগ্রেস নেতৃত্বাধীন কর্ণাটক সরকার করেছে, কংগ্রেস নেতৃত্বাধীন তেলেঙ্গানার সরকার করেছে, এগুলি করেছে। এখন বিহারে যে মোদিজি বিহারের নির্বাচন, তার নির্বাচনটা তো একটা বিষয় তো আছে। সবচাইতে বড় বিষয় হচ্ছে এই যে নীতিশ কুমারকে বাদ দিয়ে হয়তো মোদিজি বা বিজেপি ভাবছে যে এখনো বিহারে তারা এককভাবে নির্বাচনে জয়ী হতে পারবে না। সেই কারণে সময় ফুরিয়ে গেছে, আমি কি আর বেশি দীর্ঘায়িত করতে পারছি না অনুষ্ঠানের সময় আজকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। তবে আমরা এই চর্চা অবশ্যই জারি রাখবো। আমরা আবারও হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবো, রাজনৈতিক নেতৃত্বদের সাথে, এবং পাশাপাশি আবারও হয়তো কংগ্রেসের সঙ্গে আমরা আবারও আলোচনা করবো। দিন যত যাবে তত কিভাবে আমরা দেখি কাস্ট সেন্সাসকে, কিভাবে দেখছি আমরা, বা আগামী দিনে কি তার হয় সেই ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার। নমস্কার। দর্শক বন্ধুরা, বিশেষজ্ঞরা বলছেন যে জাতি গণনা অর্থাৎ কাস্ট সেন্সাস প্রক্রিয়া খুবই জটিল এবং ব্যয়বহুল। এই সিদ্ধান্ত বাস্তবায়নের সময় সরকারকে সামাজিক, রাজনৈতিক এবং প্রযুক্তিগত অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এমনটাই মনে করছেন অনেকে। তবে জাতি গণনা সঠিকভাবে সম্পন্ন হলে ভারতের সামাজিক কাঠামোর ভবিষ্যৎ গঠনে তা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই এখন দেখার কবে শুরু হয় আদমশুমারি, আর জাতি গণনা সিদ্ধান্তে বিভিন্ন মহল, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের কি প্রতিক্রিয়া, তা অবশ্যই জানবো আমরা। তাই আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।